আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান সিরিজের আজকের এই মেগা পর্বে আপনাদের স্বাগতম। যারা ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে একটি কমপ্লিট প্যাকেজ। আজ আমরা ব্যবচ্ছেদ করব রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের পার্ট আই এর সম্পূর্ণ ৫০ নম্বরের প্রস্তুতি। রাষ্ট্রের ধারণা থেকে শুরু করে প্লেটো অ্যারিস্টটেলের দর্শন, সরকারের বিভিন্ন অঙ্গ, আমলাতন্ত্রের জটিল জাল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, এই সব কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। আমি প্রতিটি টপিক সহজভাবে বিশ্লেষণ করে দেব এবং সবশেষে এই পুরো পার্টের উপর পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ, উত্তর ও ব্যাখ্যাসহ সমাধান করব। এই একটি ভিডিও ভালোভাবে দেখলেই রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি নিয়ে আপনার আর কোনো সংশয় থাকবে না। তাহলে আর দেরি কেন, চলুন রাষ্ট্রবিজ্ঞানের এই জ্ঞানগর্ভ জগতে ডুব দেওয়া যাক। টপিক: পলিটিক্যাল সায়েন্স, পার্ট আই এ টু জি। বন্ধুরা, আমাদের পার্ট আই সিলেবাসে মোট 7টি টপিক এ থেকে জি রয়েছে। চলুন সংক্ষেপে প্রতিটি টপিকের মূল ফোকাস পয়েন্টগুলো দেখে নিই। টপিক এ: ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। এখানে আছে রাষ্ট্রবিজ্ঞানের একেবারে মৌলিক ধারণা, রাষ্ট্রের 4টি উপাদান, সংবিধানের প্রকারভেদ, লিখিত অলিখিত, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় এবং সরকারের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসবেই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞাটিও খুব গুরুত্বপূর্ণ। টপিক বি: অর্গানস অফ গভর্নমেন্ট। এই টপিকে আমরা সরকারের 3টি অঙ্গ, আইন, শাসন ও বিচার বিভাগ নিয়ে জানব। মন্টেস্কুর ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্য এবং আমলাতন্ত্র ও এলিট তত্ত্বের মৌলিক ধারণাগুলো পরীক্ষার জন্য অপরিহার্য। টপিক সি: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটি লোক প্রশাসনের ভূমিকা। এর জনক উড্রো উইলসন এবং লুথার গুলিখের পিওএসডিসিওআরবি তত্ত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোক প্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য, জনসেবা বনাম মুনাফা থেকেও প্রশ্ন আসে। টপিক ডি: অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্টস। এখানে আছে প্রশাসনের ভেতরের কার্যপদ্ধতি, হায়ারার্কি বা পদসোপান, আদেশের ঐক্য, ইউনিটি অফ কমান্ড, নিয়ন্ত্রণের পরিসর, স্প্যান অফ কন্ট্রোল এবং কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। এই ধারণাগুলোর সংজ্ঞা ও পার্থক্য বুঝলেই চলবে। টপিক ই: বিউরোক্রেসি। আমলাতন্ত্র নিয়ে এটি একটি বিশেষ টপিক। এর জনক ম্যাক্স ওয়েবর এবং তার আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো, যেমন নৈব্যক্তিকতা, পদসোপান, পরীক্ষার জন্য হট টপিক। আমলাদের রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা এবং তাদের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা হয় তা জানতে হবে। টপিক এফ: অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্স। এটি একটু তাত্ত্বিক অংশ। এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মূল কথা ও প্রবক্তার নাম মনে রাখতে হবে, যেমন ডেভিড ইস্টনের সিস্টেম থিওরি, অ্যালমন্ডের কাঠামোগত কার্যবাদ, মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব এবং আচরণবাদ বা বিহেভিওরালিজম। টপিক জি: পলিটিক্যাল থট। ভেরি ইম্পর্ট্যান্ট। এটি সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ। প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, ম্যাকিয়াভেলির বা প্রিন্স, হবস-লক রুশোর সামাজিক চুক্তি এবং কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবেই। বিখ্যাত উক্তি এবং গ্রন্থের নাম অবশ্যই মনে রাখতে হবে। এই হল আমাদের পুরো পার্ট আই এর একটি সংক্ষিপ্ত রোডম্যাপ। চলুন এবার এই সম্পূর্ণ অংশের ওপর ভিত্তি করে 50টি বাছাই করা এমসিকিউ সমাধান করি। পলিটিক্যাল সায়েন্স, পার্ট আই। গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। 1. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? উত্তর: অ্যারিস্টটল। অ্যারিস্টটলই প্রথম রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেন। 2. রাষ্ট্রের অপরিহার্য উপাদান কয়টি? উত্তর: 4টি। রাষ্ট্রের 4টি উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। 3. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর: সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা, যা রাষ্ট্রকে অন্য সকল সংগঠন থেকে পৃথক করে। 4. দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: প্লেটো। প্লেটো তার এই বিখ্যাত গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন, যার শাসক হবেন দার্শনিক রাজা। 5. আইন হল ঊর্ধ্বতনের আদেশ। এই বিখ্যাত সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তর: জন অস্টিন। অস্টিনের মতে আইন হল সার্বভৌম কর্তৃপক্ষের এমন এক আদেশ যা প্রজারা মানতে বাধ্য। 6.
রুল অফ ল বা আইনের শাসন তত্ত্বটির আধুনিক প্রবক্তা কে? উত্তর অধ্যাপক A.V. ডাইসি। ব্রিটিশ আইনজীবী ডাইসি আইনের শাসনের একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। 7. নিচের কোন দেশের সংবিধান অলিখিত? উত্তর যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সংবিধান কোনো একক লিখিত দলিলে নেই, বরং প্রথা, আইন ও রায়ের সমন্বয়ে গঠিত। 8. কোন দেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের শ্রেষ্ঠ উদাহরণ? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। 9. সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী কে? উত্তর প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন, আসল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। 10. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সর্বোত্তম উদাহরণ কোন দেশ? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান, এবং তিনি আইনসভার কাছে দায়ী থাকেন না। 11. এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? উত্তর বাংলাদেশ। বাংলাদেশে সকল প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হয়। 12. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? উত্তর মন্টেস্কু। ফরাসি দার্শনিক মন্টেস্কু সরকারের 3টি বিভাগের কাজ পৃথক রাখার উপর জোর দেন, যাতে স্বৈরাচার রোধ করা যায়। 13. পাবলিক অপিনিয়ন বা জনমতকে আধুনিক গণতন্ত্রে কি বলা হয়? উত্তর চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যম সহ জনমত সরকারের কাজের উপর নজরদারি করে বলে একে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। 14. প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল কাজ কি? উত্তর নিজেদের বিশেষ স্বার্থ আদায়ের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা। এরা নির্বাচনে অংশ না নিয়েও নিজেদের স্বার্থে সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। বিউরোক্রেসি বা আমলাতন্ত্রের জনককে? উত্তর ম্যাক্স ওয়েবার। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের একটি আদর্শ মডেল প্রদান করেন। 16. পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের জনক কে? উত্তর উড্রো উইলসন। মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন লোক প্রশাসনকে রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে অধ্যয়নের আহ্বান জানান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের কার্যপরিধি বোঝাতে POSD-CORB শব্দটিকে ব্যবহার করেছেন। উত্তর লুথার গুলিখ। এটি ব্যবস্থাপনার 7টি প্রধান কাজ: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং এর সংক্ষিপ্ত রূপ। 18. ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্যনীতির অর্থ কি? উত্তর একজন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ গ্রহণ করবে। এই নীতি কর্মক্ষেত্রে বিভ্রান্তি ও দায়িত্বের সংঘাত এড়াতে সাহায্য করে। 19. স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিসর বলতে কি বোঝায়? উত্তর একজন কর্মকর্তা যতজন অধস্থান কর্মীকে সরাসরি ও কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারেন। এর উপর ভিত্তি করেই একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর স্তর, টল বা ফ্ল্যাট নির্ধারিত হয়। 20. রেড টেপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য কোনটির সাথে সম্পর্কিত? উত্তর আমলাতন্ত্র। আমলাতান্ত্রিক ব্যবস্থায় অতিরিক্ত নিয়মকানুন ও আনুষ্ঠানিকতার কারণে যে অস্বাভাবিক বিলম্ব হয় তাকেই লাল ফিতার দৌরাত্ম্য বলে। 21. সিস্টেম অ্যানালিসিস বা ব্যবস্থা বিশ্লেষণ তত্ত্বের প্রধান প্রবক্তা কে? উত্তর ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে ইনপুট আউটপুট মডেলের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। 22. এলিট থিওরি বা অভিজাত তত্ত্ব অনুসারে রাষ্ট্র পরিচালনা করে কারা? উত্তর একটি ক্ষুদ্র, সংগঠিত ও প্রভাবশালী গোষ্ঠী। পারেতো মস্কার মতো তাত্ত্বিকরা মনে করেন সমাজে ক্ষমতা সবসময়ই একটি মুষ্টিমেয় এলিন বা অভিজাত শ্রেণীর হাতে থাকে। 23. কনফ্লিক্ট থিওরি বা দ্বন্দ্বমূলক তত্ত্ব এর প্রধান প্রবক্তাকে? উত্তর কার্ল মার্কস। মার্কসের মতে মানব সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস, এবং এই শ্রেণীদ্বন্দ্বই রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। 24. মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর জ্যাক রুশো। রুশো তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে এই উক্তির মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা ও সভ্যতার শৃঙ্খলের মধ্যে দ্বন্দ্ব তুলে ধরেছেন। 25. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? উত্তর নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি প্রথম রাজনীতিকে ধর্ম ও নৈতিকতার প্রভাব মুক্ত করে একটি বাস্তববাদী শাস্ত্র হিসেবে আলোচনা করেন। 26. লেভিয়াথান নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর টমাস হবস।
হবস তার এই গ্রন্থে প্রাকৃতিক রাজ্যের নৈরাজ্যকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে একছত্র ক্ষমতার অধিকারী সার্বভৌম বা লেভিয়াথান সৃষ্টির কথা বলেছেন। ২৭ কাকে উদারনীতিবাদের জনক বলা হয়? উত্তর জন লক। জন লক মানুষের স্বাভাবিক অধিকার, জীবন, স্বাধীনতা ও সম্পত্তি এবং সীমিত সরকারের ধারণা দিয়ে উদারনীতিবাদের ভিত্তি স্থাপন করেন। ২৮ দাস ক্যাপিটাল বা পুঁজি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর কার্ল মার্কস। এটি মার্কসের সৃষ্ট রচনা, যেখানে তিনি পুঁজিবাদের শোষণমূলক চরিত্র বিশ্লেষণ করেছেন। ২৯ বন্দুকের নলেজ সকল ক্ষমতার উৎস, এই উক্তিটি কার? উত্তর মাও সেতুং। চীনের কমিউনিস্ট বিপ্লবের এই নেতা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য সশস্ত্র সংগ্রামের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। ৩০ অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর কৌটিল্য বা চাণক্য। প্রাচীন ভারতের এই রাষ্ট্রচিন্তাবিদ তার গ্রন্থে রাষ্ট্র পরিচালনা, কূটনীতি ও অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। ৩১ আল মুকদ্দিমা নামক ইতিহাস ও সমাজ দর্শন বিষয়ক বিখ্যাত গ্রন্থের লেখক কে? উত্তর ইবনে খালদুন। ইবনে খালদুনকে সমাজবিজ্ঞান ও ইতিহাস দর্শনের অন্যতম জনক বলা হয় এবং মুকদ্দিমা তার শ্রেষ্ঠ কৃতি। ৩২ সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? উত্তর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংগঠনের শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত রাখা। কেন্দ্রীভূত সংগঠনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শুধু উচ্চপদস্থ কর্মকর্তারাই গ্রহণ করেন। ৩৩ ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের প্রধান সুবিধা কি? উত্তর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নিম্ন স্তরের কর্মকর্তাদের অনুপ্রাণিত করা। ক্ষমতা নিম্ন স্তরে অর্পণ করলে স্থানীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কর্মীরা ক্ষমতায়িত হয়। ৩৪ গণতন্ত্র হল জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার, উক্তিটি কার? উত্তর আব্রাহাম লিঙ্কন। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার গেটিসবার্গ ভাষণে গণতন্ত্রের এই সর্বোৎকৃষ্ট সংজ্ঞাটি প্রদান করেন। ৩৫ দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর ম্যাকিয়াভেলি। এই গ্রন্থে তিনি শাসকের ক্ষমতা অর্জন ও রক্ষার জন্য বাস্তববাদী এবং প্রয়োজনে অনৈতিক পরামর্শ দিয়েছেন। ৩৬ মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর অ্যারিস্টোটল। অ্যারিস্টোটল মনে করতেন মানুষ স্বভাবতই সমাজে বাস করতে চায় এবং রাষ্ট্র ছাড়া তার পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। ৩৭ আমলাদের রাজনৈতিক ভূমিকা কি? উত্তর নীতি নির্ধারণে সরকারকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করা। আমলারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে মন্ত্রীদের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৮ লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভিত্তি কি? উত্তর জনগণের নির্বাচিত প্রতিনিধি। ইউনিয়ন পরিষদ, পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। ৩৯ সাইকো অ্যানালাইটিক অ্যাপ্রোচেস বা মনোসমীক্ষণমূলক দৃষ্টিভঙ্গি রাজনীতির কোন দিকটি নিয়ে আলোচনা করে? উত্তর রাজনৈতিক নেতাদের অবচেতন মন ও ব্যক্তিত্ব। সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বের উপর ভিত্তি করে এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নেতাদের আচরণকে বিশ্লেষণ করে। ৪০ গেম থিওরি বা খেলাতত্ত্ব রাজনীতিকে কি হিসেবে দেখে? উত্তর যুক্তিবাদী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কৌশলগত ক্রিয়া প্রতিক্রিয়া। এই তত্ত্বটি প্রতিপক্ষরা কিভাবে নিজেদের স্বার্থ সর্বোচ্চ করার জন্য কৌশলী সিদ্ধান্ত নেয় তা নিয়ে আলোচনা করে। ৪১ সরকারের কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়? উত্তর বিচার বিভাগ। বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দেয় এবং সংবিধান বিরোধী আইন বাতিল করতে পারে। ৪২ লাইন এবং স্টাফ অর্গানাইজেশনে স্টাফ অধিকারীর ভূমিকা কি? উত্তর লাইন কর্তৃপক্ষকে বিশেষজ্ঞ পরামর্শ ও সহায়তা প্রদান করা। স্টাফ কর্মকর্তারা, যেমন আইন উপদেষ্টা, হলেন পরামর্শক, তারা সরাসরি আদেশ দেন না। ৪৩ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যানালিসিস বা কাঠামোগত কার্যবাদী বিশ্লেষণ তত্ত্বটি কার সাথে সম্পর্কিত? উত্তর গেব্রিয়েল অ্যালমন্ড। অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন কাঠামো এবং তাদের সম্পাদিত কার্যাবলী বিশ্লেষণের ওপর জোর দেন। ৪৪ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? উত্তর রুশো। এই গ্রন্থে রুশো জনগণের সার্বভৌমত্ব এবং সাধারণ ইচ্ছার ধারণা প্রদান করেন। ৪৫
কোনটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়? উত্তর দলীয় আনুগত্য। আদর্শ আমলাতন্ত্রে কর্মকর্তাদের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার কথা, কোনো নির্দিষ্ট দলের প্রতি অনুগত নয়। ৪৬ ফেওডালিজম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর ফোয়েডুস। ল্যাটিন শব্দ ফোয়েডুসের অর্থ হল সন্ধি বা চুক্তি, যা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণাটি এসেছে। ৪৭ পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি বা রাজনীতি প্রশাসন দ্বৈতবাদ তত্ত্বের মূল কথা কি? উত্তর রাজনীতি মানে নীতি নির্ধারণ এবং প্রশাসন মানে নীতি বাস্তবায়ন দুটি পৃথক ক্ষেত্র। উড্রো উইলসন এই ধারণার সূচনা করেন, যেখানে নীতি প্রণয়নকে রাজনৈতিক এবং বাস্তবায়নকে প্রশাসনিক কাজ হিসেবে দেখা হয়। ৪৮ দ্য পলিটিক্স গ্রন্থটির কার লেখা? উত্তর অ্যারিস্টটল। এই বিখ্যাত গ্রন্থে অ্যারিস্টটল ১৫০টিরও বেশি দেশের সংবিধান বিশ্লেষণ করে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। ৪৯ আশাবিয়া বা সামাজিক সংহতি তত্ত্বের প্রবক্তাকে? উত্তর ইবনে খালদুন। তার মতে আশাবিয়া বা গোষ্ঠীগত সংহতি হল যে কোনো রাজবংশ বা রাষ্ট্রের উত্থান ও শক্তির মূল উৎস। ৫০ একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? উত্তর ওপরের সবগুলো। একটি উত্তম সংবিধানে এই সকল গুণাবলীর থাকা বাঞ্ছনীয়। তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান পার্ট 1 এর সম্পূর্ণ সিলেবাসের উপর আমাদের আজকের মেগা বিশ্লেষণ এবং সেরা ৫০টি এমসিকিউ। আশা করি এই পর্বটি আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও ৫০টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।